তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিনভর চলছে ধর্মীয় বয়ান। দেশের 22 জেলার পাশাপাশি অংশ নিচ্ছেন 72 দেশের মুসল্লিরা। সমালোচনা না নিতে পারলে পথ ছেড়ে দিতে উপদেষ্টার প্রতি রিজভির আহ্বান। সিন্ডিকেট দমন ও আইন শৃঙ্খলার উন্নতিতে মনোযোগী হওয়ার পরামর্শ। আগামী ডিসেম্বর বা আগামী বছরের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার সানাউল্লাহর তথ্য। দেদারসে পাহাড় কাটা হচ্ছে খাগড়াছড়িতে, রোধ করা যাচ্ছে না, অভিযান আর জেল জরিমানা করেও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে চলছে। তা শুরু হয় বাদজোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে। ইজতেমায় অংশ নিয়েছেন বিশ্বের আরও 72টি দেশের মেহমানরা। আসরের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাটের বয়ানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের ইসলামী দাওয়াতের কার্যক্রম। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। 58তম বিশ্ব ইজতেমার ময়দান এখন সূরা নিজাম তাবলিগ জামাত অনুসারীদের। দ্বিতীয় ধাপের আয়োজনের শুরুর দিকে মুসল্লি কম থাকলেও সময়ের সাথে তা বাড়তে থাকে। সকালে খিত্তায় খিত্তায় অবস্থানরত জিম্মাদারদের মধ্যে চলে দাওয়াতি কার্যক্রম ও আলোচনা। জোহরের নামাজ ও খানাদানার পর শুরু হয় মূল বয়ান। কিয়ামত ও আখিরাতের ওপর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের এই বয়ান চলে আসর পর্যন্ত। আমি লাভের জন্য আছি, ও তালিম শুনতেছি, বয়ান শুনতেছি। যে সারা বিশ্ব থেকে লোক আসে, তারা আপনার 5 ফুট করে ভিসা লাগে, আর আমরা বাংলাদেশের মানুষ ভিসা লাগে না। কথা বলি নাই, এই বড় জামাতে নামাজ পড়লে যে কি সওয়াব। গেলে আর ভাগ্যে নাচ ওঠে, যে সমস্ত আমল হয় এই আমলের মধ্যে 2টা থেকে যাতে যাহারি এই নিয়ত করে, আর তো হয়তো নাওয়া হারি। এই ধাপে দেশের 22টি জেলার মুসল্লিরা ছাড়াও বিদেশি মেহমান 3000-এর বেশি। 3, 4, 5 ফেব্রুয়ারি আমাদের যে দ্বিতীয় ধাপ হযরত উলামা ইকরামের তত্ত্বাবধানে সূরা নিজামের অধীনে যে ইজতেমাটা পরিচালিত হচ্ছে, এখানে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। এবং আপনি জেনে থাকবেন যে গতবারের মতো এবারও আমাদের প্রায় 160 একর যে টঙ্গী ময়দান, পুরা ময়দান এখন সাথীর দ্বারা কানায় কানা ভর্তি। নিরাপত্তার সার্বিক বিষয় দেখছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা বাইনোকুলার দিয়ে জনগণের গতিবিধি লক্ষ্য রাখছি। আমরা সিসি ক্যামেরায় 335টি সিসি ক্যামেরার আওতাধীন সমস্ত মাঠটিকে নিয়ে এসেছি। নিরাপত্তা আছে, সেটি সাদা পোশাকে আছে। আমরা সেই ব্যবস্থাটি নিয়েছি। কেউ যদি ড্রোন ওড়াতে চায় সেটি যেন কমিশনের অনুমতি ছাড়া অন্য কোনো সংস্থাও যেন ড্রোন না ওড়ায়, সেই অনুরোধটি আপনাদের মাধ্যমে রাখতে চাই। বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপের সূরা নিজাম তাবলিগের প্রথম পর্বের আয়োজন। দ্বিতীয় পর্বে 14 থেকে 16 ফেব্রুয়ারি চলবে মাওলানা সাদ কান্দালিভ অনুসারীদের ইজতেমা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। রিজভী বলেন, অনেক রক্তের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। একই সাথে সরকারকে ব্যর্থ করতে নানান ষড়যন্ত্র চলছে। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে নেতাকর্মীদের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে উস্কানি দিচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, বিক্ষোভ ও আন্দোলন সব ক্ষেত্রেই গুলি করে হত্যা বন্ধ করতে হবে। স্বাধীন চিন্তায় কথা বলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় এমন সংস্কারের তাগিদ দেন তিনি। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান তিনি। বাজার সিন্ডিকেট দমন ও আইন শৃঙ্খলার উন্নতিতে সরকারকে ভূমিকা রাখতে আহ্বান জানান রিজভী। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সেই পরিবেশ চাই। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে, এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়।
জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুই দেশের সীমান্তে অবস্থিত বল্লার মুখ বাঁধের ভাঙা অংশ পড়েছে নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে। ভারতের ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এই সমস্যা সমাধানে তাদের সাথে আলোচনা করতে হবে। ফেনীর পরশুরাম নিজ কালিকাপুরে ভারতীয় পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া বল্লার মুখ বাঁধ পরিদর্শন করে তিনি কথা বলেন। জানান, বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। এ সময় অতীতে যারা বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত তাদের শাস্তির দাবিও জানান। পরে পরশুরাম বাজারে জামাত আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে সকালে ফেনীর মহিপাল গণহত্যায় নিহত ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের শহীদ শ্রাবণের কবর জিয়ারত করেন জামাতের আমির। ভাঙ্গা অংশটা নোম্যান্স ল্যান্ড পড়েছে ভারতের অংশে, কিন্তু তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সাফার করছে। সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পৌঁছতে হবে। আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক। শুধু এই বাঁধ না, পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাঁধটা আছে সেই বাঁধটাও তো দেখে গেলাম জুড়ে। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর বা আগামী বছরের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ ঠিক করলে ইসি নির্বাচনের আয়োজন করবে বলে জানান তিনি। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় আবুল ফজল সানাউল্লাহ আরও বলেন, বিগত সময়ে যে 18 থেকে 24 লাখ মৃত মানুষকে ভুয়া ভোটার তালিকায় রাখা হয়েছিল সেগুলো বাদ দিতে হবে। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই বলেও জানান এই নির্বাচন কমিশনার। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মেহেরপুরে 2টি মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম আসামিদের 7 দিনের রিমান্ড চেয়ে বিচারক শারমিন নাহারের আদালতে আবেদন করেন। এই সময় রিমান্ডের পক্ষে বিপক্ষে বক্তব্য উপস্থাপনের সময় বিএনপি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। পরে আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় 3 দিনের এবং জামাত নেতা আব্দুর জাব্বারের হত্যা মামলায় 2 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ড গ্রহণের আদেশ দেন। রিমান্ডে নেওয়া অপর 2 জন হলেন সাবেক মন্ত্রীর ছোট ভাই যুবলীগ নেতা সরফরাজ হোসেন মৃদুল এবং ভগ্নিপতি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদলের কর্মীরা সাবেক মন্ত্রীর ফাঁসি চেয়ে আদালত কক্ষের বাইরে স্লোগান দেয়। আসামিদের আদালত থেকে থানা হাজতে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় সাবেক মন্ত্রীর দিকে ডিম এবং ইটপাটকেল ছড়ে বিক্ষোভকারীরা। তারা আদালতের প্রধান ফটকের তালা ঝুলিয়ে দিলে আসামিদের গাড়িবহর আদালতেই আটকে যায়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গ্রেফতার 11 জনকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে পুলিশের ওপর হামলা ও আদালত পাড়ায় ভাঙচুরের মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। পরে তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়। 11 আসামি হলেন প্রেমনন্দন দাস, রণব দাস, বিধান দাস, বিকাশ দাস, রুমিত দাস, রাজ কাপুর, সমীর দাস, শিবকুমার দাস, ওম দাস, অজয় দাস ও দেবীচরণ। তারা সবাই আইনজীবী আলিফ খুনের মামলার আসামি। সবাই মহানগরীর বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা। গত 26 জানুয়ারি সেবক কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আইনজীবী খুনের ঘটনায় এ পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। পাহাড় কাটার মহোৎসব চলছে খাগড়াছড়িতে। কখনো প্রকাশ্যে, কখনো রাতের আধারে চলছে এই অপকর্ম। ঝুঁকিপূর্ণ বসতিও গড়ছে কেউ কেউ। মাঝে মধ্যে অভিযানে জেল জরিমানাও থামানো যাচ্ছে না পাহাড় কাটা। জেলায় ঘন ঘন বন্যার জন্য অনিয়ন্ত্রিত পাহাড় কাটাকেই দুষছেন পরিবেশবিদরা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার প্রতিযোগিতা। জমি ভরাট সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রকাশ্যে ও রাতের আধারে কাটা হচ্ছে পাহাড়। পরিবর্তন হচ্ছে জমি শ্রেণী, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।
পাহাড় ধসের শঙ্কায় স্থানীয়রা। এই শুষ্ক মৌসুমের সময় যখন সবকিছু শুকিয়ে চলে যায়, তখন পাহাড় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। পাহাড় কাটার কারণে আগামী দিনে যে বর্ষা মৌসুমে এই অনিবার্যভাবে পাহাড় ধসের মাত্রা বাড়বে এবং এতে করে এই পাহাড়ের পাদদেশে যেসব বসতি গড়ে উঠেছে সেগুলি এক বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। পাহাড় কাটা বন্ধে কাজ করছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। পাহাড় কাটার অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছে, নিয়মিত মামলা দায়ের করেছে এবং একজনের জেলও হয়েছে ইতিমধ্যে। এরপরেও আমরা পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি, ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোর্ট হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিবেশ বিপর্যয়ে রয়েছে বলছেন পরিবেশবিদরা। প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো এবং আমাদের যে বৈশ্বিক যে আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরো বাড়তে থাকবে। স্থানীয়দের অভিযোগ চলতি মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কেটে সাবার করা হয়েছে। দ্রুত পাহাড় কাটা বন্ধের সমাধান চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 3 মাসের বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য পারিশ্রমিক আদায়ের দাবিতে চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ করেছেন আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। শ্রমিকদের দাবি গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা, পাশাপাশি গত 2 বছরেও ওভারটাইম সহ অন্যান্য পাওনাও বকেয়া আছে। কিন্তু মালিক পক্ষের কাছে পাওনা টাকা চাওয়া হলে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেয়। বারবার আশ্বাস দিয়েও বেতন দিচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। অবরোধের কারণে আশেপাশের এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ, শিল্প পুলিশের সদস্যরাও। এদিকে বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিএমপির উপকমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। তবে মালিক পক্ষের কেউ কথা বলতে রাজি হননি বলেও জানান তিনি। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। দিনটি উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ঘর ও পাড়া মহল্লায় অস্থায়ী মণ্ডপ তৈরি করে চলে দেবীর বন্দনা। শিক্ষার্থীরা আজ বাণী অর্চনা সহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে ক্যাম্পাসের 22টি বিভাগ সহ 26টি অস্থায়ী মণ্ডপে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এছাড়াও কারমাইকেল কলেজ, সরকারি কলেজ সরস্বতী পূজা উদযাপন করেছেন শিক্ষার্থীরা। সিলেটেও এই পূজাকে ঘিরে ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজা মণ্ডপ। খাগড়াছড়িতে জেলার স্কুল ও কলেজ সহ বিভিন্ন মণ্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনা সহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল থেকে ভক্তরা ভিড় করেন মায়ের অঞ্জলি নিতে। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পাড়া মহল্লায় চলছে দেবী সরস্বতীর আরাধনা। নানান আয়োজনে এই উৎসব চলছে রাঙামাটি, সাতক্ষীরা, পাবনা, ঝালকাঠি সহ অন্যান্য জেলায়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে ভোটার হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসের আয়োজনে এ সভা হয়। নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি হয়েছেন বাংলা ভিশনের নড়াইল প্রতিনিধি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক হয়েছেন নেওয়াজ মাহমুদ তুহিন। নড়াইল প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে কিশোরগঞ্জে। জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় অভিযান জোরদার করার দাবি জানান। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কমিটির বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। পৌর স্টেডিয়ামের সামনে মানববন্ধনের বক্তারা 72 ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। সাভারে জয়তুন্নেসা হাই স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। টাঙ্গাইলের বাসাইলে পিঠা মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম। মেলায় 20টি স্টল বসেছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিনভর চলছে ধর্মীয় বয়ান। দেশের 22 জেলার পাশাপাশি অংশ নিচ্ছেন 72 দেশের মুসল্লিরা। সমালোচনা না নিতে পারলে পথ ছেড়ে দিতে উপদেষ্টার প্রতি রিজভির আহ্বান। সিন্ডিকেট দমন ও আইন শৃঙ্খলার উন্নতিতে মনোযোগী হওয়ার পরামর্শ। আগামী ডিসেম্বর বা আগামী বছরের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার সানাউল্লাহর তথ্য। দেদারসে পাহাড় কাটা হচ্ছে খাগড়াছড়িতে। রোধ করা যাচ্ছে না অভিযান আর জেল জরিমানা করেও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।